নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছেন একজন সুঅভিনেত্রী সুন্দরী, সঙ্গে তার বাবা মাকে নিয়ে। আমরা স্বাগত জানাই তনুশ্রীকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। প্রথমেই বলি যে তোমাকে এই নতুন রূপে অসম্ভব ভালো লাগছে দেখে। তুমি এই অনুষ্ঠানটা দেখছো? সব সময় দেখি, যেহেতু পেরেন্টস ডে বলে মানে আমার বাবা মার অবদান তো আমার জীবনে সবারই খুব বেশি থাকে। আমার জীবনেও একইভাবে ভীষণ বড় অবদান দুজনের। যখন শুরু হলো জিয়ের এই প্রোগ্রামটা, তখন মনে হলো যে এটা এরকম কেউ কখনো করেনি। তো আমার মনে হলো যে একদিন দেখি। এবার একদিন দেখতে শুরু করে আমি দেখলাম বিষয়টা স্টিক করে গেলাম। আমি নেশা ধরে গেল একেবারে। ভালো অর্থে নেশাকে কি বলে জানো তো? মায়া। কিন্তু আমি আরো একবার বলবো যে তোমার মানে অলিক সুখ আর মুক্তধারা অসম্ভব ভালো লেগেছে। বেশ, তোমাকে ধন্যবাদ। এরকম সুন্দর সাজগোজ করে সকলের সামনে যদি কেউ বলে, কিন্তু তুমি যে খুব ভালো কাজ করেছো বুনো হাসে, উড়ো চিঠিতে, খাদে, সেটা কিন্তু আমরা সকলে নজর রাখছি এবং তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম আরো বড় ছবিতে, বড় চরিত্রে নিজেকে উজাড় করে তুমি দাও। এবার দেখা যাক এই যে খেলাটা আজকে আমরা খেলবো, এই খেলাটার নিয়মটা তুমি হয়তো খানিকটা যখন অনুষ্ঠানটা দেখো খানিকটা বুঝতে পেরেছো, তবু তোমাকে বুঝিয়ে দিই। এখানে তুমি 4টে ইচ্ছে পূরণ ঘটাতে পারবে তোমার বাবা মার জন্য। তাহলে আমাদের প্রথম জানার কথা যে তোমার ইচ্ছেগুলো কি? প্রথম ইচ্ছেটা আমার বাবার জন্য। বেশ, বাবার জন্য একটা পার্সোনাল টিভি, একটা টেলিভিশন সেট চাও যেটা বাবা পার্সোনালি ম্যাচ দেখতে পারে। বাহ। সেকেন্ডটা মাকে ঠান্ডা করার জন্য, যে মা যে বলবে যে না, মা অলরেডি টিভি আছে, ওই টিভিটা নিয়ে আমরা কাড়াকাড়ি করি বলে বাবাকে একটা আলাদা টিভি দিয়ে দিচ্ছি, ক্রিকেট আলাদা দেখুক, কোনো অসুবিধা নেই তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে বাবার। কিন্তু মাকে তারপরে শান্ত করার জন্য আমার সেকেন্ড সেটা হলো, মাকে মা অনেকদিন ধরে ভাবছে যে একটা কানের দুল কিনবে, তো মাকে একটা কানের দুল কিনে দেবো। তুমি নিজে সেটা দিতে চাও? আমি নিজে সেটা দিতে চাই। এবং এই খেলা থেকে বাহ। থার্ড ইচ্ছে আমি ভাবছি যে দুজনকে যদি কোথাও একটা বাইরে পাঠানো যায় বেড়াতে, সেটা কি তুমি সঙ্গে থাকতে চাও না ওরা দুজনে যাবে? মনে হয় একা ছাড়তে পারবো না, আমিও হয়তো যেতেও পারি। আমার দেখেনি যদি। আমার পরামর্শ হচ্ছে যে ওদের একবার একা ছাড়ো। একা ছাড়ি না, একটু প্রেম টেম করুক, একটু ভালোবাসুক পরস্পরকে, সামনে তুমি থাকলে একটু অসুবিধা হতে পারে। মানে আমি ফোর্থ ইচ্ছেটা কি? অনেকদিন ধরে মা ভাবছে যে একটু আরেকবার কিচেনটাকে সাজাবে নিজের মতো করে, তো মায়ের জন্য একটা মডিউলার কিচেন যদি আরেকবার করা যায়। বাহ, রান্নাঘরটাকে মা যেন নিজের মতো করে সাজাতে পারে, সেই জন্য একটা মডিউলার কিচেন তুমি চাও। এটা তোমার ফাইনাল ইচ্ছে বা ফোর্থ ইচ্ছে। বেশ, প্রথম ইচ্ছেটা তুমি করলে, সেই ইচ্ছেটার কারণটা কি? বাবা আর আমাদের বাড়িতে যারা যারা রয়েছেন, মানে আমার ড্রাইভার, আমাদের পরিবারের আর যারা, তারা আমার পরিবারের মতো। তো তারাও কিন্তু বাড়িতে যখন ম্যাচ হয় টেলিভিশন, তো টেলিভিশনের প্রত্যেকে আমরা বসে একসঙ্গে ম্যাচ দেখি। কিন্তু মা ম্যাচটা খুব একটা পছন্দ করে না, মা একটু সিরিয়াল দেখবে। আর তো মা যখন সিরিয়াল দেখবে, মার তো তখন আমরা তো দেখতে দিই না মাকে সিরিয়াল। আমার পরে আমি অন্য আমার মতো চ্যানেল দেখছি, মুভি দেখছি বা কিছু দেখছি, কিন্তু মার সিরিয়াল দেখার, কারণ আমাদের পুরো বাড়িতে 2টো টিভি। তো আমি ভাবছি এবার তাহলে বাবার জন্য একটা পার্সোনাল টেলিভিশন দিয়ে দেবো বাবাকে, যাতে বাবা সারাক্ষণ ক্রিকেট দেখবে আর মা সারাক্ষণ, কোনো মার সঙ্গে বিরোধ হবে না, সংসারে শান্তি বজায় থাকবে, শান্তি বজায় রাখতে হবে। এবং বাবা বলবে সংসার সুখের হয় রমণীর গুণে। একদমই তাই। এবার রমণী বলতে কাকে বোঝাবে, তোমাকে না মাকে? সেটা সব সময়। তোমার জন্য ফার্স্ট রাউন্ডের প্রথম প্রশ্নটা কি আছে সেটা আমরা এখানে দেখব। তুমি ভালো করে দেখবে, ভালো করে শুনবে, খুব মন দিয়ে দেখো। একটা হেয়ারস্টাইল তৈরি হচ্ছিল, সেটা দেখানো হলো। তুমি কি দেখেছো ভালো করে? হ্যাঁ, দেখেছি। কোন ধরনের হেয়ারস্টাইল হলো সেইটা তোমাকে বলতে হবে। এটা খোপা, মানে
ফ্রেঞ্চ রোলের মতো। খোপা, হ্যাঁ খোপা বললেই চলবে? মানে খোপা তো অনেক রকমের হয়, হ্যাঁ কিন্তু এটা একটা বিশেষ ধরনের খোপা তুমি বলতে চাইছো যেটা। ফ্রেঞ্চ রোল মনে তো হচ্ছে, কারণ এরকম চুল কখনো আমি বাঁধিনি, কিন্তু আমার মা অনেক আগে বেঁধেছিল আমার মাসির বিয়েতে। আমার মনে আছে, খুব ছোট ছিলাম আমি তখন। দেখো আমার তো এত জানা নেই, আমি এগ রোল জানি, চিকেন রোল জানি, সত্যি মাটন রোল জানি, কিন্তু ফ্রেঞ্চ রোল সত্যি আমিও কিন্তু এগ রোলে বেশি ইন্টারেস্টেড, আমি ফ্রেঞ্চ রোলে ইন্টারেস্টেড। এখন তো তোমাকে একটা উত্তর দিতে হবে। ফ্রেঞ্চ রোল, ফ্রেঞ্চ রোল ফ্রেঞ্চ রোল। শিওর? আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। তনুশ্রী, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। এই বিশেষ ধরনের হেয়ারস্টাইলটা কি তুমি নিজে ভালোবাসো? ছোটবেলায় আমি খুব মনে আছে আমার মাসির ছোটবেলা মানে তোমার এখন কি বেলা? আর এখন ছোটবেলা, খুব ছোট ছিলাম, 2.5 বছর বয়স ছিল। আমার মনে ছিল যে মা কি ধরনের খোপা বেঁধেছিল, আমার এটা ভুলি না আমি। আচ্ছা, তুমি কি ছোট থেকেই, এই যে তুমি অভিনয়ের মধ্যে এলে, ছোট থেকেই কি ওটা মাথায় ঘুরতো, মানে ইচ্ছে করতো, বা তোমার কবে এটা মানে হলো? হিরোইনদের দেখে আমার বেশ ভালো লাগতো, যে আর হিরোদের দেখেও একটু অন্যরকম ভালো লাগতো। সে তো বটেই। হ্যাঁ, আর হিরোইনদের দেখে মনে হতো যে আমি ওরকম সাজলে কিরকম হয়। আর সকালে আমার একটাই খুব ড্রিম ছিল যে সকালে উঠেই আমার চুলটা খুব বড় হয়ে যাবে, এবং মার বিয়ের একটা টার্সেল বেঁধে আমি ঘুমিয়ে পড়তাম রোজ। আর মানে সকালে অ্যাজ ইফ আমার সকালে উঠে বড় চুল হয়ে গেছে। কোনো হিরোইনকে দেখে আমার ইচ্ছে করতো যে আমি ওরকম সাজি। আর যখন তুমি এই কাজটা করো, তখন কি মনে হয় তোমাকে দেখেও অনেকের ইচ্ছে করছে এরকম? প্রথমেই মনে হয় যে এই কাজটার থেকে ভালো কাজ আমি কিছু পারি না, আর প্রচন্ড শ্রদ্ধা করি। আর সব থেকে ভালো লাগে যখন আমার বাবা মা আমার কাজে উৎসাহ দেন এবং সাপোর্ট করেন আমাকে। ওদের সাপোর্টের জন্য আমি এখানে। না হলে তুমি এই জায়গায় পৌঁছতে পারতে না। সত্যিই তাই, সত্যি তনুশ্রী, আমাদের বাবা মা সঙ্গে থাকেন বলেই আমরা পাহাড় ডিঙোতে পারি, নদী পেরোতে পারি, একদম তাই, দুর্যোগের মধ্যে দিয়ে মাথা তুলে হেঁটে যেতে পারি। একদম তাই। আমি চাই তোমার বাবা মা তোমার পাশে এরকম থাকুন অনেক দিন, তোমাকে গার্ড করে থাকুন, তোমাকে অ্যাপ্রিসিয়েট করুন, তোমাকে সাহস যোগান। কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে সাহস যোগাচ্ছি একটি কারণে, কেন তোমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নি। ভালো করে ছবিটা দেখেছো? এই পুরো ছবিটার মধ্যে একটা গোলমাল ছিল, অসঙ্গতি ছিল, একটা ভুল ছিল। সেটা কি? পুরো প্ল্যাটিনাম এর জুয়েলারির মধ্যে একটা গোল্ডের হার ছিল। বাকি অনেকগুলো জায়গায় প্ল্যাটিনামের যে পলিশটা হয় সেটা ছিল অনেকগুলো, কিন্তু একটা হার তার মধ্যে আমি দেখলাম যেটা পুরোটাই গোল্ড। যদি প্ল্যাটিনাম হয় তো ওটা গোল্ড নয়। প্ল্যাটিনামের মধ্যে একটা গোল্ডের কিছু ছিল, সেইটাই ভুল, অথচ বলা হচ্ছিল প্ল্যাটিনাম প্ল্যাটিনাম প্ল্যাটিনাম। তোমার ভালো লাগে এসব? গোল্ড ভালো লাগে না এরকম হয় না। তোমার কোনটা পছন্দ, গোল্ড না প্ল্যাটিনাম? অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের থেকে আমার গোল্ডটা এই কারণে পছন্দ, কারণ আমি বাঙালি তো। ছোটবেলা থেকে শুনেছি মাকে বলতে যে সোনা কেনো সোনা কেনো, কখনো শুনিনি প্ল্যাটিনাম কেনো। তো এই কথাটার মধ্যে যেহেতু মা ছোট থেকে বলেনি কখনো প্ল্যাটিনাম কেনো, কি প্ল্যাটিনাম, গোল্ডের থেকে দামি একটা কিছু, এটা আমি শুনেছি, কোনোদিন আমার ইচ্ছে করেনি কিনতে। মা যেমন বলতো, এরকম স্পেশাল কেউ কি কিছু দিয়েছে প্ল্যাটিনামের? বা কেউ দেয়
তুমি কি চেয়েছো আদৌ? সেরকম কেউ আছে নাকি মানে? আর একদমই মানে প্রচন্ড আমার বাবা মার সব থেকে বেশি ইচ্ছে হলো মানে এখানে যেহেতু এই কথাটা আমি এই জন্য বলতে চাই প্রচন্ড আমরা মানে হ্যাপি প্যারেন্টস ডে খেলে আমরা বাবা মার উইশ পূরণ করি। আমার বাবা মার উইশ তখনই পূরণ হবে যখন বাবা মার জামাই আসবে, কিন্তু বটেই তো, তো তোমার হাতেই আছে। আজকে একটা 5 নম্বর উইশ করব, জামাইয়ের কথা শুনবো। এই উত্তরটার পরে এটা যেটা তুমি বলেছো এটা ঠিক না ভুল জেনে নি। যদি এটা ঠিক হয় তাহলে তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেললে, অর্থাৎ প্রথম পর্বের প্রথম উইশটা যেটা তুমি বাবার জন্য করেছো সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। Okay. আমরা দেখব, দেখি। তনুশ্রী, তুমি একেবারে প্লাটিনামের মতো উত্তর দিয়েছো। Yes! থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে তুমি অর্জন করেছো তোমার বাবার জন্য একটি টেলিভিশন সেট, যেটা তুমি ইচ্ছে করেছিলে। বাবার একটা স্বপ্ন পূরণ করলে তুমি তোমার দিক থেকে। আমরা সেটা দেখে নিই, এসো। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কে বলো। ছোটবেলাটা সম্পর্কে তো মনে আছে, মানে তুমি এখন ছোটই, কিন্তু আরো যখন ছোট ছিলে সেই ছোটবেলার মানে তুমি পড়াশোনা করতে চাইতে? একদম না, স্পেশালি অঙ্ক। আর প্রচুর মানে মারধর খেয়েছি আমি, স্পেশালি বাবার কাছে অঙ্ক নিয়ে, কারণ বাবা আমার অঙ্কের টিচার ছিলেন। তো এরকম বহুবার হয়েছে আমি অঙ্কের খাতাটা লুকিয়ে রেখেছি, বাড়িতে এসে বেদম মার। অঙ্কে গোল্লা পেয়েছো? হ্যাঁ, সেটা বলতে কোনো আমার না, অঙ্কে আমরা সকলেই মাঝে মাঝে গোল্লা পাই, কিন্তু তুমি একটা অন্য অঙ্ক মিলিয়ে দিয়েছো। তুমি জীবনের সিঁড়ি ভাঙার যে অঙ্ক, তাতে কোথাও একটা পৌঁছেছো। তো এই যেদিন পৌঁছলে এরকম একটা জায়গায়, যেদিন তুমি মনে করলে তুমি যে কাজটা করতে চাও সেই কাজটা শুধু তোমার কাছেই একটা আনন্দদায়ক কাজ তা না, অনেক মানুষের কাছে, এবং সেটা গর্ব করে বাবাকে বা মাকে তুমি বলতে পারো, এরকম যেদিন তৈরি হলো পরিস্থিতি, সেদিন তোমার কেমন লেগেছিল? সেদিন শুরুটা খুব সহজ ছিল না। শুরুটা যেরকম বাবা অলওয়েজ চাইবে হয় মেয়ের বিয়ে হোক, নয় মেয়ে এমন একটা বাঙালি, আফটার অল বাঙালি তো চাইবে যে এরকম একটা অফিসে চাকরি করুক যেটা মাস গেলে মাইনে পাওয়া যায়, মোটামুটি একটা মাইনে পাওয়া যায়, নিরাপত্তা থাকে। কিন্তু যে মুহূর্তে শুনলো, প্রথমেই আমি আমার জার্নিটা শুরু হয়েছিল মডেলিং দিয়ে, এবং তারপরে আমি অভিনেত্রী। শুরুটা ওইভাবে হয়েছিল। তখন বললো যে তুমি মডেলিং করবে, এটা কি মানে কি করে সেখানে, প্রথমে এই প্রশ্নটা কি করে। আমি বললাম এই তুমি একটা কাজ করো, চলো আমার সঙ্গে দেখো কি করে, তাহলে বুঝতে পারবে। তোমার নিজের ভয় করেনি যেদিন ভাবলে এই কাজটা করবে, যে বাবা কি মনে করবে, মা শুনবে কিনা? আমার বিশ্বাস ছিল ওরা বুঝতে পারবে, আর আমি কনভিন্স করাতে পারবো। মাথায় এলো কি করে আয়নার সামনে নিজেকে দেখতে? তাতে মনে হতো না আমার ছোট থেকে নাচ করতে ভালোবাসতো, একটু অভিনয় করা, ওই বাড়িতে পাড়ায় কোনো জায়গায়। নাচ কি তুমি শিখেছিলে? আমি শিখেছিলাম, ছোট থেকে নাচ শিখেছি। তুমি গান গাইতে ভালোবাসো? আমি গান গাইতে মানে গান শিখেছি আমি। তোমাকে গান বললেই কোন গানটা তোমার গাইতে ইচ্ছে করে? দুলাই? অনেক দিন হয় বন্ধ হয়ে গেছে। এখন আর গাও না? না, মাও গান করেন তো? না, মা গান করে। বাবা করেন? ট্যালেন্ট ছিল, ওর গানেরও ভালো গলা ছিল, কারণ চর্চা নেই। এমনি নাচেরও ভালো গলা, আর্ট খুব ভালো আঁকতো, হাতে আঁকার হাতও খুব ভালো ছিল। যে কাজ দেবেন সেই কাজেও সর্বগুণ সম্পন্না। বাহ, লক্ষ্মী মেয়ে, ভেরি গুড। রান্না করতে পারে ভালো। ও রান্না করতে ইচ্ছে করে? রান্না করতে, এখন রান্না করো? রান্না করি, আমার খুব ভালো লাগে। পছন্দসই রান্না হলেও নিজে নিজে করে। রান্না করি, রান্না করতে আমার ভালো লাগে। এই যে আমরা সেকেন্ড রাউন্ডে পৌঁছেছি, এটার জন্য তুমি একটা ইচ্ছের কথা বলেছিলে, সেই ইচ্ছেটা আমাদের একবার মনে করিয়ে দাও। তারপর এই ইচ্ছের প্রশ্নগুলো শুনে নি, তুমি যদি
উত্তরগুলো দিতে পারো আমরা সেটা উদযাপন করব, সেলিব্রেট করব তোমার একটা গান দিয়ে। Absolutely, গানটা মনে একদম। করে নাও এর মাঝখানে, আচ্ছা, আচ্ছা, একদম। আমরা তোমার ইচ্ছেটা জেনে নিই আর একবার। কানের দুল। কানের দুল এই কারণে, প্রথমেই আমি যখন আর্ন করা শুরু করলাম, আমি যখন মানে অর্জন করা শুরু করলাম, তখন সেই সময় আমি প্রথম মার জন্য একটা কানের দুল কিনে দিয়েছি। বাহ, কিন্তু বহুদিন ধরে বলছি যে আবার একটা তোমায় কিনে দেবো, কিছু একটা কিনে দেবো তোমাকে, সেটা কানের দুল। আমি বললাম কানের দুল ঠিক আছে, মানে কানের দুল একটা কিনে দিস। আজকে সেই সুযোগ, আজকে কিনে দেওয়ার চেয়েও বড় এটা। এটা একদম অনেকটা বড়, অনেকটা বড়। আমরা দেখে নিই সেকেন্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা তোমার কি অপেক্ষা করে আছে। একদম। দেখা যাক, ভালো করে দেখবে। ইলিশ ভাপা। ইলিশ মাছগুলোকে আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা আছে, সামান্য হলুদ দিচ্ছি আর সর্ষের তেল, নুনটা অল্প করে ছড়িয়ে দিলাম। আমি অল্প তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা আছে, এবার আমি একটু কালো সর্ষে ছড়িয়ে দিলাম। ফুটন্ত জলের উপরে আমরা এটাকে আলতো করে বসিয়ে দিলাম। এতক্ষণ যে ভাপা ইলিশের রান্নাটি করা হলো, তাতে একটি ভুল উপকরণ ব্যবহার করা হয়েছে। সেই উপকরণটি কি? একটা রান্না তৈরি করা হচ্ছিল, রান্নাটার নাম ইলিশ ভাপা, সেটা বলা হয়েছে। এটা একটা ভুল উপকরণ দেওয়া হলো চোখের সামনে। ব্যবহার করা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেলে? হ্যাঁ বুঝে গেছি। এই তো, রান্না করতে আমিও রান্না করি, যদিও ইলিশ ভাপাটা মা দারুণ করে। বেশ, তুমি বলো। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়েছে প্রথমে, তারপরে গোটা সর্ষেগুলো উপরে দিল, তাহলে দরকার ছিল না। একটু গোটা সর্ষে দিলে ক্ষতি কি হবে? ভালো লাগবে না, ভালো লাগবে না? আমরা বাঙাল। আমরা ঘটি। তাতে কি হয়েছে, ঝগড়া হয়ে যাবে কিন্তু। না, ঝগড়া হয়ে গেলেও আমি তো চাই যে তুমি টিকে থাকো। সর্ষে, গোটা সর্ষেটাই আই থিঙ্ক। গোটা সর্ষে দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে। এই উত্তরটা নেই। বেশ, তনুশ্রী জানাচ্ছে এই ইলিশ ভাপা রান্নায় যে গোটা সর্ষে উপকরণটি ব্যবহার করা হলো, ওটি পদ্ধতিগতভাবে ভুল হলো। আমরা দেখে নিই ও ঠিক বললো না ভুল বললো। ইলিশ ভাপা। ভুলটি হলো ভাপা ইলিশে কখনোই গোটা সাদা বা কালো সর্ষে ব্যবহার করা হয় না। দেখলে তো আমরা বাঙাল। এটা দেখতেই পাচ্ছি, উত্তর সর্ষের মধ্যেই ছিল। হ্যাঁ, তাই তো। বেশ, তোমাকে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্নটার ঠিক উত্তর দেওয়ার পর তোমার বাঙাল পাত্র পছন্দ না ঘটি পাত্র পছন্দ? বাঙাল। কেন? কারণ ঘটি পাত্রকে যে আমি রান্না, বাঙাল বউ মানে ঘটি পাত্রকে যে রান্না করে খাওয়াবে, ঘটিরা তো অত টেস্টই জানে না, শুধু যে কোনো রান্নায় মিষ্টি খায়, যে কোনো রান্নায় ওরা টেস্ট বোঝে নাকি? ঘটিরা টেস্ট বোঝে? না, আসলে এই অপমানের পর আর এখানে থাকা যাবে না। এই বাবা, এই বাবা, এই বাবা, প্লিজ এসো, প্লিজ এসো, প্লিজ এসো। এই অপমানের পর আচ্ছা 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 আচ্ছা, তুমি আমার জন্য একটা ঘটি। আমার বিয়ে হয়ে গেছে, অতএব সেই তুমি প্রশ্ন আমার নেই। জন্য? আমি শুধু তোমাকে অনুরোধ করতে চাই, একবার একটা ঘটি বিয়ে করে দেখো কেমন হয়। আচ্ছা আচ্ছা, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। যাকে এবার এই যাত্রা অপমান গায়ে একদম, মাখলাম না। একদম, এরপর একদম। অপমান করলে উঠে যাবে। বসো, বসো বাঙাল, বসো। তুমি যে উত্তরটা এর আগে দিয়েছিলে সেটা একেবারে ঠিক উত্তর ছিল। ধন্যবাদ। এই যে এখন তুমি বড় হয়েছো, তুমি ছোটবেলাটাকে ফেরত পেতে চাও, ভীষণ ভাবে। তাহলে তোমার অভিনেত্রী থাকা হবে না। কোনো দরকার নেই, আমি ছোটবেলা আবার ফেরত যেতে চাই। এটা সবাই বোধহয়, এটা এই বোধহয় যে জায়গাটায় তুমি এখন এসে দাঁড়িয়েছো, এই জায়গায় তো অনেকগুলো সুখ আছে, অনেকগুলো অসুখও আছে, অনেকগুলো ভালো আছে, অনেকগুলো বিপদ আছে। আছে। তুমি সেই অসুখগুলো, বিপদগুলোর মোকাবিলা করছো নিশ্চয়ই। সেটা আরেকটা মজা, সেটা আরেকটা নিশ্চয়ই মজা। মজা, কিন্তু কষ্ট তো বটে। আমি কষ্ট মনে করি না, আমার মনে হয় যে এটাই তো আমার এনার্জি, এটাই তো আমার রসদ, বাঁচার রসদ। এটা ফুরিয়ে গেলে তো আমি শেষ হয়ে যাই। আমি যদি এইসব নিয়ে বাবা মার সঙ্গে কথা বলো এখনো? তুমি যখন বিপদে পড়ো? মার সঙ্গে বলি, মার সঙ্গে না, প্রথম প্রথম অনেক হয়েছিল,
শুরুতে মডেলিং যখন শুরু করেছে তখন অনেক হয়েছে, মানে অনেক রকম ফোন আসতো, হুমকি দিত আমাকে, আমার কাছেই ফোন ভয় করতো না আপনাদের? আমার প্রচন্ড ভয় করতো। আমি আপনি বাবাকে বলতেন তো? ওর বাবাকে বলবো, বাবাকে সাথে সাথে পাঠাতাম। আমি হয়তো অনেক সময় যেতে পারতাম না, ওর বোন ছোট ছিল, ওর সংসারে ওর দাদু আর আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন। তখন এরকম মনে হতো না যে ও কেন এই কাজটা করে বাবা? সেটা মনে হতো না, কেননা ও মানে ছোট থেকে দেখতাম একটুখানি সাজতে বুঝতে ভালোবাসতো, একটু অভিনয় করতে ভালো, নাচতে ভালোবাসতো। এই যে আপনি, আপনাকে জিজ্ঞেস করছি, এই যে একটু আগে বললেন না নানা রকম ফোন আসতো, হুমকি আসতো, ইত্যাদি ইত্যাদি, এগুলো আসতেই পারে। এগুলো আসতেই পারে, এগুলো কিছু করার নেই। তাই এটাকে ফেস করার মতন ক্ষমতা রাখতে হবে, এগুলো ফেস করে এগিয়ে যেতে হবে। সেই ক্ষমতাটা আপনারা তৈরি করতে পেরেছিলেন? সেটা মোটামুটি পেরেছি। আমি এই কারণে জিজ্ঞেস করছি যে বাবা মারা তো সবসময় দুশ্চিন্তা করে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা ও যেখানে যেত আমরা সাথে সাথে যেতাম। প্রেমটাও ঠিক করে করতে দেয়নি। যে কোনো স্কুল বাস থেকে যেখান থেকে নামতাম, সেখান থেকে আমার বাড়ি একটু দূরে, তো নেমে আমি বাড়ি ফিরছি, তখন মাঝপথে দেখি মা বাবা চলে আসছে। আমি বললাম যে একটু রাস্তায় মানে ছেলেরা কি করছে এটা একটু দেখি, তখন আমি বাচ্চা ছোট, কি হচ্ছে, আচ্ছা কেউ চকলেট দিচ্ছে কিনা, সে আর উপায় নেই। কেউ যদি এসে প্রপোজও করতো, তখন আমার মা বলতো সব দোষ তোমার, তুমি কেন দেখেছো? এখন তো তোমার সামনে আর বাবা মা বাধা হিসেবে নেই? না, একদম নেই, একেবারেই নেই। 15 বছর অবধি গার্ড দিতে হয় বাচ্চাদের, মেয়েদের অন্তত। তারপরে নিজেদের বুদ্ধি হয়ে যায়, তখন বুদ্ধি খুলে যায়। তা আপনার কি মনে হয় আপনার মেয়ের বুদ্ধি খুলে গেছে? এখন ঠিক আছে। এবারে অপেক্ষা করে আছি সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা তোমার জন্য। দেখা যাক সেটা কি, ভালো করে দেখো। आप जिससे प्यार करते थे उसकी शादी हो चुकी है? शादी कर दी गई। हमारी तो राम कहानी सुन ली आपने, अब आप पर जो गुजरी वो भी तो बताइए। हमारा क्या है, फकीर आदमी हैं, जिस हाल में मौला रखे उसी हाल में रहना है। अरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे সিনেমাটা দেখেছো? এটা দেখিনি, হতে পারে। আমার অনেক প্রেমের ছবি আমার দেখতে খুব ভালো লাগে। প্রেমে যেখানে বিরহ আছে, বিচ্ছেদ আছে, সেখানে প্রেম আরো মধুর, আরো মধুর, আরো প্রগাঢ়। প্রগাঢ়, ভারী সুন্দর ভাষা আসছে তোমার ওঠে, এরকম আসতে থাকুক। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, এই যে পোস্টার দেখলাম, সেটা একটা কিছু গন্ডগোল ছিল। হ্যাঁ, তুমি জানো? বলে দাও তাহলে। এখানে জয়া বচ্চনের ছবিটার বদলে রাখি গুলজারের ছবি ব্যবহার করা হয়েছে, যেটা ভুল। তুমি চাইলে সাহায্য নিতে পারো। না, ঠিক আছে, তুমি এই উত্তরটা যেটা বললে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখে নি। তনুশ্রী একেবারে ঠিক উত্তরই দিয়েছে, ধন্যবাদ। তুমি তোমার মার জন্য একটা স্বপ্ন পূরণ করে ফেললে, আমরা সেটা গ্রহণ করি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। আজ খুব মেঘ করুক টিপ টিপ সারাদিন, যেখানে জল পায় তোর চিবুক আর ইচ্ছের আশাদিন, চুপি চুপি বেশ, ঠিক আছে, ধন্যবাদ। অনেকটাই দিয়েছো তুমি, অনেকটাই মনে আছে তোমার। তুমি তো সংসার পাতনি এখন। এটাই তো সংসার আমার। তুমি সংসার পাতবে না? এখন একটু কাজকর্ম করি, তারপরে দেখা তারপর যাবে। করবে তো? হ্যাঁ,
হ্যাঁ তারপরে করবো, সময় তখন বাবা আসলে মাকে দেরি কে হবে। দেখবে? তখন আমি দেখবো, কে দেখবে আবার? আমার তো এটাও একটা সংসার, আমি দেখবো। এই বিয়ের কথা বললে ওর সাথে পারা যায় না, বলছি এমন একটা আপনারা কি যুগ চান? চলে। আপনারা কি চান না, এই মুহূর্তে? আমি চাই ও একটু সংসার মানে সংসারী যাতে- হোক। হ্যাঁ না কাজটাও করবে, না, কাজ করেও তো অনেকে কাজ করবে, সংসার যারা করছে। করছে, যারা না করা অভিনয় কি? করছে, অভিনেত্রী, তারাও তো বিয়ে করছে। আমার তবে? তো সেটাই বক্তব্য, এটাই ওকে দিয়ে আমি বোঝাতে পারি না। বলতে গেলে এমন এক একটা কথা বলে আজকে তো আমাকে- আমি আছি সামনে, অনেক লোক দেখছে। আজকে তো বাড়িতে যেরকম করে সেরকম করতে পারবে না নিশ্চয়ই। আজকে একটু বোঝান তো। সেও পারবে, হ্যাঁ? সেও করে নিতে পারবে এর মধ্যে। আমি তো ভাবলাম উল্টোটা, তুমি বোঝাবে যাতে ওরা আমাকে যাতে মানে শোনো, ছেলে আমি তোমাকে বলি, আমার একটি ছেলে আছে, সুতরাং আমি সবসময় বাবা মার দলে। এই রে। এ ব্যাপারে তোমাকে কোনোই সাহায্য করতে পারবো না, এবং তুমি আমাকে ঘটি বলে অপমান করেছো। বাবা মানে প্রচুর আমি ঘটি, আচ্ছা ঘটি ছেলেকে বিয়ে করব হয়েছে, কিন্তু তুমি এখন বলে দাও যে তার মানে এখন বিয়ে করবে তো বিয়ে করবো। শিগগিরই। হ্যাঁ বিয়ে করবো, শিগগিরই করবো না, শিগগিরই করবো, এটা তোমায় কনভিন্স করাতে হবে। একজন রাজপুত্র এসে যদি বলে কালকেই বিয়ে করতে হবে, তবেই তোমাকে করবো বিয়ে, তাকে বলবো বাড়ি যাও। বাড়ি পাঠিয়ে দেবে? সে যদি সত্যি প্রেমিক হয় তোমার, তাহলে তাকে প্রমাণ দিতে হবে যে সে আমার প্রেমিক। কি প্রমাণ চাও তার কাছে তুমি? আমি এখন যেরকম আছি, মানে বাবা মায়ের কাছে যেরকম ইন্ডিপেন্ডেন্ট, সেরকম আমাকে রাখতে হবে। মানে ঘর জামাই চাও? না 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 তাই তো একদম বললে না। তুমি। এখন যেমন আছি বাবা মার পাশে, ওরমই হবে, পাশে ও এসে থাকবে। না, আমার বাবা মাকে ভালো রাখতে হবে, তাহলে হবে। বেশ, আমরা তোমার কাছে জানতে চাইবো এবার তোমার তৃতীয় ইচ্ছে যেটা, সেটা একবার আমাদের মনে করিয়ে দাও। তৃতীয় ইচ্ছে হলো বাবা মাকে কেরালা পাঠাবো। বাহ, তুমি নিজে যাও সেখানে? আমি গিয়েছি কেরালা। বাবা মাকে নিয়ে যেতে পারো? না, আমি শুটিং এ গেছিলাম, তো আমি চাইবো যে প্রথমে যখন ওখানে নামলে তখন বাবা মার কথা মনে পড়লো যে ওরা এলে ভালো হতো? প্রথমে যখন নামলাম তখন মনে পড়েনি, যখন যেখানে আমি শুটিং এ গেছি, যে জায়গাটি, সেখানে ঢুকে আমার মনে হয়েছিল যে এখানে ওদের আসা উচিত ছিল। আর খাবার এত ভালো কেরালায়, এত সুন্দর, মানে মালাবার ফিশ কারি, স্টিম রাইস, এত সুন্দর একটা গন্ধ আছে। আর মানে বাঙাল খাবারের থেকে ওটা পছন্দ হয় বেশি? ওটা অন্যরকম। অন্যরকম। বাঙাল খাবারটা তো ডেফিনেটলি আমার বাঙাল খাবার। তো বেশ, তোমার এই বেড়াতে যাওয়ার ইচ্ছেটা বাবা মাকে নিয়ে, যেটা ওরা একলাই যাবেন, দুজনে মিলে যাবেন, সঙ্গে তুমি থাকলেও থাকতে পারো, নাও পারো, ওদের স্বাধীন করে দিতে পারো, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সামনে 3টি প্রশ্ন হাজির হয়েছে। আমরা দেখে নিই আমাদের থার্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। একটা মন্দিরের ছবি দেখানো হলো বিভিন্ন ভাবে, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন মন্দির এটি? কোণারকের কোণারকের সূর্য মন্দির। সূর্য মন্দির। কি দেখে বুঝলে? হ্যাঁ ওইটা। ওটা আর পৃথিবীর অন্য কোনো মন্দিরে নেই। সত্যি কথা বলতে আমি কোণারকের মন্দিরে যাইনি। সাউথ ইন্ডিয়া গেছে? সাউথ ইন্ডিয়া গেছি মানে তীর্থস্থানে যাওনি? না, কিন্তু ওটা ছবিতে দেখেছো? ছবিতে দেখছি। পুরী গেছো? পুরী গেছি, কিন্তু পুরীতে কোণারক যাওয়া হয়? কোণারক যাওয়া হয়নি। এটা এমন একটা পর্যায়ে যেখানে কিন্তু ভুল বললেই আউট। কোণারকের মন্দিরই এটা। কোণারকের মন্দির, কারণ ওইটা কোণারকের সূর্য মন্দির, এই উত্তরটাই নেবো, তাই তো? বেশ, তনুশ্রী জানাচ্ছে এটা কোণারকের সূর্য মন্দির। তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো দেখি?
অনুশ্রী, তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ছোটবেলায় বাবা মার সঙ্গে ঘুরতে গেছো কখনো? আমি ছোটবেলায় রাজগির গেছি, আর মানালি গেছি, মানালি গেছি, আগ্রা গেছি। আগ্রা গেছি। সেই স্মৃতিগুলো মনে আছে, বাবা মার হাত ধরে যেতে? অসম্ভব, মানে আনন্দ হতো খুব। মানে আনন্দর থেকেও বড় কথা, একটা প্রচন্ড, যখন আমি মানালি যাই একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হলো আমার জন্ডিস হয়েছিল। তাই? হ্যাঁ, তো যখন বেরোচ্ছি তখন শরীরটা খারাপ, একটু খারাপ লাগছে আমার, একটু মনে হচ্ছে জ্বর আসছে, সব খাবারে গন্ধ পাচ্ছি, এটা হয় না। কিন্তু তুমি যে সেই হলুদ হয়ে গিয়েছিলে, এই হলুদ হওয়া কিন্তু আরেকবার বাকি আছে তোমার। গায়ে হলুদ হবে যখন, কবে আইবে আমার পালারে, আবার তুমি লজ্জা পেলে, কবে দিহি মুহু কেউ না আমায় ছাড়বে না। ছাড়বে না মানে আমি জানতে চাইছি তুমি এড়িয়ে যাচ্ছ সেই জন্য। না, ভীষণভাবে এড়িয়ে যাচ্ছি, কারণ দুজন পাশে দাঁড়িয়ে আছে একেবারে লাঠি নিয়ে। লাঠি নিয়ে এই বলো বলেছেন তুমি এখন বড় হয়ে গেছো। হ্যাঁ, মানে বড় হয়েছি ঠিকই, কিন্তু বাবা মার কাছে আর কি বড়। তুমি যেদিন প্রথম প্রেমে পড়বে, সত্যি সত্যি বাবা মাকে এসে বলতে পারবে? হ্যাঁ। এরকম কখনো হয়েছে? বাবা মা সবই জানে, মানে জেনেছি যখনই হয়েছে, বাবা মা সবই জানে। সেটা নিয়ে ঝঞ্ঝাট হয়েছে যখন, সেটাও এসে বলেছো? হ্যাঁ, একদম। বাবা মার থেকেও কিছু লোকাই না। বাবা মা যে পথে যেতে বলেছে সেই বিষয়টা নিয়ে সেই পথেই কি গেছো, না তুমি নিজে একটা পথ তৈরি করেছো? আমি নিজে যে পথটা তৈরি করেছি, আই এম সো গ্ল্যাড যে আমার বাবা মা বলেছে ঠিক করেছো। তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য একটা ছেলে দেখো তাহলে। তুমি যদি দায়িত্ব দাও দেখতে পারি। ছেলের অভাব নেই কিন্তু এখানে। দেখে পাঠাবো? না না না, আমার বাবা মা বোধহয় জামাই পেলে সব থেকে খুশি হয়। আমিও খুশি হই, আমরা সকলে খুশি হই, কেননা তুমি এত সুন্দর মেয়ে। কিন্তু এইবারে যে উত্তরটা তোমাকে দিতে হবে, থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন। ভালো করে দেখো, ভালো করে বোঝো, তারপর উত্তরটা দাও। ভালো করে শোনো। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तुमने मुझे थाम लिया, आसां रब दी। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तुमने मुझे थाम लिया, आसां रब दी। আমরা জানতে চাইছি এর মধ্যে কোন ফুলের সাথে মহাদেবের নামের মিল আছে? যে যে ফুল। নীলকণ্ঠ। হ্যাঁ, নীলকণ্ঠ। নীলকণ্ঠ ফুলের কি আর কোনো নাম আছে? শিবের আরেক নাম নীলকণ্ঠ। বেশ, এখানে অনেক ফুলই দেখানো হলো, তার মধ্যে একটা ফুল আমি শুধু চিনি না, ওই সোজা ওই ফুলটা আমি চিনি না। আমি মানে ওটা ভাবার চেষ্টা করছিলাম যে ওটা কি ফুল। বাকিগুলো সবকটাই চেনো মোটামুটি। আকন্দও ছিল, কিন্তু আকন্দ ছিল যেটা আকন্দ, ওটাই তো শিবরাত্রির পুজোয় লাগে। ওটা শিবরাত্রির পুজোয় লাগে, কিন্তু মহাদেবের আরেক নাম তো নীলকণ্ঠ। তুমি চাইলে সাহায্য নিতে পারো। না, ঠিক আছে, তুমি যখন এতটাই নিশ্চিত, তখন আমরা দেখে নিই তুমি যে উত্তরটা বলছো নীলকণ্ঠ ফুল মহাদেবের নামের সঙ্গে যার মিল, সেটা ঠিক হলো না ভুল হলো। দেখে নিই। जय जय शिव शंकर, कांटा लगे न कंकर, के प्याला तेरे नाम का पिया। गिर जाऊंगी मैं, मर जाऊंगी, जो तुमने मुझे थाम लिया, आसां रब दी। তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। তোমাকে বাঙালদের ভাষায় যাকে বলে দাবায় রাখতে পারবে না। দাওয়ায় রাখতে পারবা না, এইটা পারবা না, পারবা না। এইটা নয় ঠিক হইলো, কিন্তু এর পরের উত্তরটা কি হইবে? দেখা যাক, দেখা যাক, দেখা যাক। তোমার এই থার্ড যে লেভেলটা, এই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা বুঝলেন না? কও দেখি, কও কি কোশ্চেন। আমি তোমারে বলি শর্টকাট করবা না,
কারণ যখনই সাপোর্ট করবা তখনই জানবা বিপদ আইয়া উপস্থিত হয়েছে। হ্যাঁ, তাই তো। তুমি একটা সুন্দরী তরুণী, সামনে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ। দেশ কোথায় ছিল? দেশ দেশ ছিল খুলনা আর ফরিদপুর। বাহ, ঢাকায় গেছিলাম। ঢাকায়। তোমার আমি যেটা এখন জিগাইতে চাই সেটা হলো গিয়া থার্ড রাউন্ডের থার্ড কোশ্চেনটা। এইটি আপনার চোখে পড়েছে কি? হ্যাঁ, পড়েছে হয়েছে। তাই মুকুলধর কি আপনার? আগে আমার ছেলে, ছোট ছেলে। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এসব যা বলছে সে কি সত্যি? সত্যি কেউ পূর্বজন্মের কথা মনে পড়ে? আচ্ছা, আমরা তো অত বুঝি না, তবে এই ডক্টর হাজরা। ডক্টর হাজরা মানে ডক্টর হেমাঙ্গ হাজরা, প্যারাসাইকোলজিস্ট। এইখানে যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা একটা মজার ভুল আছে। ছবিতে আমরা অনেক শব্দ শুনি, আমাদের ডিরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা অনেক কিছুর খেয়াল রাখেন। কেউ এটা একটা শব্দ গঠিত কোনো একটা কন্টিনিউটি বলে একটা শব্দ জানি আমরা, তুমিও সেটা মেনটেন করে চলো। প্রথম যখন ছবি করতে এসেছিলে তখন ওটা বুঝতে না, এখন সব বোঝো। একটা কন্টিনিউটি। হাতের সিগারেটটা ছিল না। কন্টিনিউটি কিসে কিসে দেখা হয়? তোমার যেটা মনে হচ্ছে সেটা বলো। নো ক্লু। তবু একটা যদি উত্তর দিতে চাও, একটা ওয়াইল্ড। আমার একটা মনে হচ্ছে যে ফাইলের সামনেটা লাল রঙের, বাট এখান থেকে দেখছি ওটা লাল নয়। তাহলে কি আমরা সেই উত্তরটাই নেব? বাট আমার নট শিওর। একটা সময় পর তো বলতেই হবে, তোমাকে একটা ফাইনাল উত্তর দিতে হবে। তুমি যখন ছবি করেছো এই কন্টিনিউটির গন্ডগোল করেছো কখন? না, আমার কন্টিনিউটির গন্ডগোল হয় না, আমি খুব খেয়াল রাখি। খুবই খেয়াল। বলো কোনটা নেব? পাটা আমার মনে হয়। শুধু পায়ের কন্টিনিউটি বললে তো হবে না, তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। পাটা নামানো ছিল। পাটা নামানো ছিল আর পাটা তোলা, মানে এদিকে যখন দেখলাম পাটা তোলা আছে। এখন বাঁ পার উপর ডান পা তোলা আছে। হ্যাঁ, মানে এই ভাঁজটা ছিল অন্যরকম। পায়ের কন্টিনিউটিটা মানে পাটা যেভাবে রাখা আছে ওটা ছিল না। পায়ের পজিশন আলাদা রকমের ছিল, আলাদা রকম। এখন আরেক রকমের আছে। এখন আরেক রকম আছে। এই উত্তরটা নিচ্ছি, যদি খেলাটা এখানে শেষ হয়ে যায়, আমি চাইবো তুমি নিশ্চয়ই তোমার বাবা মাকে নিয়ে কেরালা যাবে, ঘুরবে, আমাদের শুভেচ্ছা থাকবে তোমার সঙ্গে। আর যদি এই উত্তরটা ঠিক হয় তাহলে আমরা এগিয়ে যাব পরের দিকে। আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এই তো এখন বিখ্যাত ব্যক্তি। এসব যা বলছে সে কি সত্যি? প্রথমে পায়ে একটা জুতো ছিল, কিন্তু যখন পাটা তুলছেন তখন আমরা দেখছি পায়ে জুতো নেই। গন্ডগোলটা পাই অনেকটা অবধি গিয়ে, পা অবধি গিয়েও তুমি পায়ের নাগাল পেলে না। একটা সময়ের পর জীবনে যত বড় হতে থাকবে, যত পেরোতে থাকবে, তত তো খেলাটা শক্ত হবে। একদম 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 অ্যাকসেপ্টেড। বেশ, কিন্তু তুমি যতক্ষণ খেলেছো অসাধারণ খেলেছো, কিন্তু এই যাত্রায় তোমার উত্তরটা ভুল হলো। তোমার সঙ্গে যে সময়টুকু কাটালাম তোমার মা বাবাকে নিয়ে, সেই সময়টা আমাদের সত্যি খুব মজায় কেটেছে। এটা আমার টেলিভিশন সেটের সামনে যারা এতক্ষণ বসে দেখছিলেন তারা সকলেই স্বীকার করবেন। আর যখন একটা মজা আসি একটা সুন্দরী, সহজ, সংবেদনশীল মানুষের কাছ থেকে, তনুশ্রীর মতো, তখন আমরা মুগ্ধ হই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপ এটা তুমি তোমার মাকে পড়িয়ে দাও। করে বাঁচে আমরা এবার সোনার বাহ, সুন্দর লাগছে। এটা তোমাদের তিনজনের একসঙ্গে এই অনুষ্ঠানের ছবি। এটা বাবার কাছে দিতে পারো। তোমাদের স্বপ্নগুলো সুন্দর না ছবিটা? খুব সুন্দর। মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে। যদি কখনো কোনো
স্বপ্নের রঙিন সফরে বেরোতে ইচ্ছে হয়, তাহলে এটা নিয়ে তুমি মাকে বাবাকে সঙ্গে করে বেরিয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার। আমরা সকলে চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা উদযাপনে আছি বাবা মাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে। এবং বাবা মা ছেলে মেয়ে যখন একসঙ্গে থাকেন তখন পৃথিবীতেই স্বর্গ নেমে আসে। আমরা বিশ্বাস করি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে আসলে একটি স্বর্গীয় অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে। আর আজকে এই মুহূর্তে যাকে আমাদের সঙ্গে পাচ্ছি তিনি গৌরব দাস। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। গৌরব, আপনার ব্যাপারে একটু যদি জানান দেন আমাদের। আমার নাম গৌরব দাস, আমি চুঁচুড়া থেকে আসছি। আমার মা শ্রীমতী রূপা দাস। নমস্কার। আমি স্কুলে পড়াই, মানে বর্তমানে আমি স্কুলে পড়াচ্ছি। আমি এর আগে অন্যান্য অনেক কাজ করেছি, এখন আমি স্কুলে পড়াচ্ছি। কোথায় সেটা? আমার স্কুল হচ্ছে ত্রিবেণীতে। ত্রিবেণীতে ডুমুরদহ বলে একটা জায়গা আছে ত্রিবেণীর কাছে, সেখানে। তো ওখানে ওটা কি মাধ্যমিক স্কুল না উচ্চ মাধ্যমিক? মাধ্যমিক। আচ্ছা, আপনার বিষয় কি? আমার বিষয় হচ্ছে অঙ্ক, কিন্তু স্কুলে সমস্ত কিছুই পড়াতে হয়। মানে অঙ্ক করাতে হয় আবার সমস্ত, হ্যাঁ, নিচু ক্লাসে সমস্ত কিছু। কতদিন চাকরি করছেন স্কুলে? স্কুলে করছি আমি 1 বছরের একটু বেশি। কেমন লাগছে করতে? খুব ভালো। আমি এর আগে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক করেছি আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে। তারপর আমি কগনিজেন্টে জব করতাম, তারপর এখানে চলে এসেছি। মানে তো কখনো শুনিনি যে কেউ একটা এরকম একটা চাকরি করে। কগনিজেন্টে আমি 4 বছর জব করেছি, করে তারপর আমি এখানে শিফট করেছি। কেন? অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ হচ্ছে, সেটা প্রাইমারি কারণ, সেটা হচ্ছে যে আমাকে রিলোকেশনের একটা, জানেন আপনি যে কর্পোরেট সেক্টরে সবসময় একটা রিলোকেশন করার ব্যাপার থাকে, যে এখানে অপরচুনিটি নেই, ভালো প্রজেক্ট নেই, আমাকে তখন অন্য জায়গায় চেন্নাই ব্যাঙ্গালোর যেতে হবে। তো এরকম একটা প্রেশার সবসময় ছিল আমার উপর। আমি একটু মানে মাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে একটু মুশকিল। মানে আমি দেখতেই পাচ্ছেন মা এসছে, বাবা আসেনি, আমার বাবা নেই। মানে ছোটবেলায় ক্লাস 4-এ পড়তে আমার বাবা মারা গেছে। ওহো। তখন থেকে আমার মা বাবা দুজনেই আমার মা। মাকে সঙ্গেই বড় হয়েছি, তো মাকে ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার চাকরি জীবন শুরু হয়েছে মুম্বাইতে, সেখানে আমি 1-1.5 মাস ছিলাম। মানে আমার অভিজ্ঞতা আছে যে মাকে ছেড়ে থাকাটা, সেটা যে কতটা, মানে প্রথমে খুব আনন্দ ছিল যে হ্যাঁ একটা বাইরে চাকরি করতে যাচ্ছি, সবাই যেমন যায় ইয়েতে। তো কিন্তু কিছুদিন পর থেকে যখন শুরু হলো যে পারা যাচ্ছে না, মানে এমন নয় যে বাড়িতে থাকলে আমি মায়ের সঙ্গে সবসময় গল্প করছি বা আড্ডা দিচ্ছি বা কিছু করছি, সেরকম নয়। কিন্তু এই যে বাড়িতে ঢুকে একবার মা বলে ডাকবো, সাড়া দেবে, ওপরে চলে গেলাম, হয়তো গল্প করছি, কিংবা নিচে এলাম, একবার দেখতে পেলাম, চোখের সামনে রয়েছে, এটাই অনেক। মানে এমন নয় যে খুব কথা বলি, সেটা হচ্ছিল না, একদম পারছিলাম না। তো অনেক চেষ্টা করে আমি কলকাতায় পোস্টিং নিই, কিন্তু আলটিমেটলি সেটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছিলাম না। তো এই সমস্ত কিছু দিক থেকে চেষ্টা করছিলাম একটা যদি কোনো সরকারি জায়গায় ঢুকতে পারি, তো এখন আমি খুশি। তো মা কি বলবেন? ও যে এরকম একটা মানে ডিসিশন নিল, আপনি তাতে সায় দিলেন নাকি ওর ইচ্ছের ওপর ছেড়ে দিলেন? আমি সবসময় ওর ইচ্ছের ওপরই ছেড়েছি, কারণ অনেক ছোটবেলা শুনলেন ওর কাছে যে তখনও মাত্র 11 বছর বয়স। মানে প্রত্যেকটা মায়ের কাছেই সন্তান হচ্ছে একদম কী বলবো সম্পদ বা একটা ভগবানের সবচেয়ে বড় উপহার। আমারও ঠিক তাই ছিল। একটা সময় ছিল যখন আমার হাজব্যান্ড ছিলেন, আমরা অন্যভাবে জীবনটা তো ভেবেছিলাম যে খুব হাসি খুশি থাকবো, মানে আচমকাই আমার জীবনে অঘটনটা নেমে আসে। তখন আমার সবচেয়ে বড় চিন্তা হয় এইটুকু ছেলেকে আমি কী করে মানুষ করব। মানে নানান রকম ঝড় তো আসে, বুঝতেই পারছেন, পারিপার্শ্বিক ঝড় থাকে, তারপরে একটা আর্থিক ব্যাপারও থাকে, সমস্ত রকম চিন্তা করতে করতে আমার তখন সব দুঃখটাকে চিন্তা করবো না একেই বড় করব। অনেকে থাকে বলছে যে যখন বড় হবে, এখন তো মাত্র 11 বছর বয়স, এ বড় হলে তখন তুমি পারবে না একা মানুষ করতে। মানে আমি তখন আমার একটাই লক্ষ্য যে ওকে আমি কী করে বড় করবো। আর এত বড় একটা ধাক্কা খেলো, ছোটোবেলায় বাবা মায়ের মাঝখানে বড় হচ্ছিল, হুট করে বাবা নেই। আমি যতটা পেরেছি কোনো রকমভাবে ওকে একটু কষ্ট যাতে ও না পায় চেষ্টা করেছি। আমি তারপরে 1 বছর পরে চাকরি পেয়েছি, চাকরিটুকুর জায়গাতে পর্যন্ত ওকে নিয়ে যেতাম, যে ওখানে গিয়ে আমার পাশে বসে থাকতো, তখন খুব ছোট। আমি একটা কথা বলতে চাই মাঝখানে, মানে যেরকম হয় আর কি এই সমস্ত ক্ষেত্রে, মানে কি হয় যে মায়ের তো অনেক কিছু ইচ্ছা থাকে ছেলেকে নিয়ে, তো সেগুলো সব কিছু একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকে। আমার মা আজ অব্দি আমাকে একটা ইচ্ছাও চাপিয়ে দেয়নি। আমাকে কোনটা ভালো কোনটা খারাপ বলে দেয় যদি আমি জিজ্ঞেস করি, অথবা নিজে থেকে বলে দেয়, কিন্তু এইটা করতে হবে, এই এখন পড়তে বসতে হবে, এই পরীক্ষায় এই নাম্বার পেতে হবে, বা ভবিষ্যতে এই কাজ করতে হবে, আমাকে আজ অব্দি কোনো সময় বলেনি। যেটা ভালো লাগবে, ভালো কিছু একটা ভালো মানুষ হয় আর কি, লোকে যাতে বলে একটা
একটা ভালো মানুষ হয়েছে। বিশাল বড় কিছু আমি আশা করব কি করে, আমি তো সময় দিতে পারতাম না, অফিস যেতাম বা অফিসের পরে বাড়ি এসে সেইটুকু সময় দিতে পারতাম, কিন্তু যেন খারাপ সে ছেলে খারাপ হয়ে গেছে যেটা মানে পারিপার্শ্বিক লোকেরা বলে, সে যাতে না হয়। যতটা পেরেছি ওর সঙ্গে সময় দেওয়া বা ওর ভালো লাগা, ওকে নিয়ে ঘুরতে যাওয়া, সবটা করেছি। আজকের দিনে আজকে এসে আমি সত্যি গর্বিত, খুশি, মানে কি বলবো, আমার ভাষা নেই বলার, যে আমার ছেলের জন্য সত্যি আমার গর্ব হয়। যে অনেকে বলে না বড় হয়ে গিয়ে ছেলে চলে যায়, মাকে খোঁজই রাখে না, ওই একটু চ্যাট করছে বা কিছু করে এইভাবে যোগাযোগ, টাকা পাঠিয়ে দিল। আমার ওতে হবে না, আমার ছেলের কিন্তু স্কাইপিতে হবে না, কথা ও সেই বলে বাইরে বসাবে না থেকে আমার। মা চিৎকার করে ঢুকবে, হ্যাঁ আমিও রান্নাঘর থেকে হ্যাঁ যাই, এইরকম মানে সম্পর্ক, মানে এতটাই আমাদের মধ্যে বন্ডিংটা, এটা জানি না ছোটবেলা থেকে আমিও কোনোদিন পারিনি ওকে ছেড়ে থাকতে। আপনার ভয় করে না যে আপনার ছেলে আপনার উপর এতটা আঁকড়ে থাকা আছে, ওর মানে এতটা গায়ে গায়ে লেগে থাকা আছে, এইটা ওকে ভবিষ্যতে কোনো বিপদে ফেলবে? চিন্তা হয়, সেটাও তো চিন্তা হয় না তা না, কারণ যখন ছোটবেলা, একদম ছোটবেলার কথা বলছি, যখন প্রথম আমাকে ছেড়ে দিয়ে যখন স্কুলে যাচ্ছে, একদম নার্সারিতে যখন যাচ্ছে, যাওয়ার সময় খুব মজা, মায়ের সাথে যাচ্ছি রিক্সা করে, যেমনি গেটটা ছাড়ানো হলে ব্যাস তার কান্না, চিৎকার করেছে, একদম গড়াগড়ি খাচ্ছে। বয়স কত? 27 বছর বয়সে আমি মাকে ছেড়ে থাকতে পারি না বলে আমি কোথাও যাব না, এইটা বলার মধ্যে একটা ভয় আছে। আমি বলছি, মা কি থাকবে চিরকাল? কি দরকার ভাবার? ঠিকই তো, কি দরকার, কিন্তু আমরা ভাবতে চাই না চাই আমাদের অনেকগুলো জিনিস ভাবিয়ে তোলে। তুমি ভেবে দেখো, আমি এই কারণেই বলছি তোমার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভয় কাজ করে, সেই ভয়ের উৎসটাও আমি ধরতে পারছি, কিন্তু তোমাকে তো একদিন নিজের মতো করে বাঁচতে হবে, তোমার মনের হদিশ পাওয়ার চেষ্টা করছি যাকে, কিন্তু তোমার এই যে মার সঙ্গে লেপ্টে থাকা, এটা দারুণ ব্যাপার। সে তো বটেই। বেশ, তুমি মায়ের সঙ্গে থাকো, মায়ের সঙ্গে থেকে আমাদের একটা খেলা আছে মায়ের জন্য, বাবার জন্য। আপাতত তুমি নিশ্চয়ই মার জন্য খেলছো। এবং মায়ের জন্য খেলছি, তবে আমি আমার প্রথম ইচ্ছেটা আমার বাবার একটা অপূর্ণ ইচ্ছে পূরণ করব। বাহ, এখন তোমার কাছে জানতে চাই তোমার ইচ্ছেগুলো কি? আমার প্রথম ইচ্ছে, আমার বাবার একটা অপূর্ণ ইচ্ছে, যেটা অবশ্যই মায়েরও ইচ্ছে, সেটা হচ্ছে বাড়িতে একটা এসি অথবা এয়ার কুলার আনা। মানে বাবার ওটা শেষ মুহূর্তে খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই বছরই বাবার এরকম হয়, তো বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আমি নিজে করতেই পারি, কিন্তু যদি এখান থেকে নিয়ে যেতে পারি মায়ের জন্য, সেটা খুব আনন্দ হবে। প্রথম ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছে, একটা ল্যাপটপ, মানে মায়ের জন্য। আমার নিজেরটা একটা আছে, মা টেক স্যাভি, মা অনেক মানে কাজকর্ম ভালো মতনই জানেন কম্পিউটার সংক্রান্ত, তো যখন ওই একটাকে নিয়ে টানাটানি হয়, মানে হয়তো আমিও স্কুল থেকে ফিরলাম, মাও অফিস থেকে ফিরলো, দুজনকারই কমন টাইম, এবার কে ল্যাপটপটা নেবে, এই নিয়ে একটা সমস্যা হয়, সে কারণে ল্যাপটপ হলে আমাদের সুবিধা হয়। 3 নম্বর, মানে মায়ের অনেক শখ আছে, বিভিন্ন শখ আছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ শখ হলো মা খুব ফটো তুলতে ভালোবাসে, ফটোগ্রাফি করতে ভালোবাসে। মা বেশ কিছু ফটোগ্রাফি ক্লাবের মেম্বার। মা খুব বললাম তো টেক স্যাভি। এখন আমার সময় তো এখন বড় হয়ে গেছে ও, তো আমার তো সময় তো একটা কাটানোর ব্যাপার থাকে। মা খুব ভালো ফটোগ্রাফি করতে পারে, এখন যে মানে বর্তমান যেটাকে ফেসবুক খুব করি। মানে মা কোনোদিন আমাকে বলেনি কথা, কিন্তু দেখতে তো পাই সবাই ডিএসএলআর নিয়ে যাচ্ছে, মা হাতে একটা ছোট ক্যামেরা নিয়ে ফটো তুলছে। একটা ইচ্ছা ছিল আমার যে মাকে যদি একটা আমি কোনো সময় ডিএসএলআর ক্যামেরার ব্যবস্থা করতে পারতাম। বাহ, তৃতীয় ইচ্ছা। চতুর্থ ইচ্ছে হচ্ছে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে ট্যুর করাটা খুব কম হয়। মানে আমাদের বাড়িতে 3 জন, আমি, মা, আমার ওয়াইফ অন্তরা। তুমি বিবাহিত? বিবাহিত, ওই যে বসে আছে অন্তরা। আচ্ছা অন্তরা, নমস্কার। কেমন লাগে এনাকে? খুবই ভালো। মনি, আমি মনি বলি, আর মনি আমাকে মনি বলে। আমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক। যেটা গৌরব বলল একটু আগে, যে মনি কোনোদিনই নিজের ইচ্ছা আমাদের উপর চাপিয়ে দেয়নি, এখনো আমার ওপরও কোনোদিনও কোনো ইচ্ছা চাপিয়ে দেয়নি। আমি বাড়িতে যেরকম ছিলাম এখানেও সেরকমই আছি, কোনো পার্থক্য হয়নি। চতুর্থ ইচ্ছে হলো আমাদের পরিবারে সবাই মিলে মানে আমি, মা, অন্তরা আর কি, আমাদের একসঙ্গে বেড়াতে যাওয়া খুব কম হয়, যদিও থাকি একসাথে কিন্তু কম হয়। মানে কি কারণে, অন্তরা প্রফেশনাল সিঙ্গার, ও রেডিও আর্টিস্ট, তো ওর মানে যে সময়টা ছুটির সময়, সেই সময়গুলো বেশিরভাগ সময় ওর অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে। এবার কমন সময় আমাদের খুব কম বেরোয়, যে এই সময় একটা স্প্যান পাওয়া গেছে 10 দিন কি 7 দিন যে আমরা একসঙ্গে বেড়াতে যাব, তো সে কারণে আমরা আলাদা কোনো সময় বার করতে পেরে গেলাম, ও কোনো সময় মানে মা কোনো সময় হয়তো গেলাম। তা যদি আমরা একসঙ্গে বেড়ানোর একসঙ্গে কোথাও একটা বেড়াতে যেতে চাও, বাহ, আমরা ভুটান হলে খুব পছন্দ আর কি আমাদের জায়গা। বেশ, দেখা যাক।
তাহলে আমরা ঢুকে পড়ি আমাদের ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। এই যে ছবিটা দেখলাম, এটা দেখে একটা ছবি মানে একটা চলচ্চিত্র মানে একটা ফিল্মের নাম মনে পড়ার কথা। এই যে ছবিটা দেখলাম, এটা দেখে একটা ছবি মানে একটা চলচ্চিত্র মানে একটা ফিল্মের নাম মনে পড়ার কথা। কোন নামটা মনে আসছে? পথের পাঁচালী। পথের পাঁচালী? পথের পাঁচালী। কি কারণে? পথের পাঁচালী প্রথমত রেল লাইন, একমাত্র নস্টালজিক হয়ে গেছে পথের পাঁচালী রেল লাইন, ট্রেন। এই যে কাঁধে করে একটা মিষ্টি নিয়ে যাচ্ছে, সেই অপুর দৌড়ে দৌড়ে সেই দেখতে যাওয়া। আর কিছু দেখতে পাচ্ছ? কাশফুল রয়েছে যতদূর সম্ভব, কাশফুলের মধ্যে দিয়ে দৌড়ে যাওয়া তার দিদি দুর্গার সাথে। তো সব মিশিয়ে আমার মনে হচ্ছে পথের পাঁচালী। তাই নেব উত্তরটা? হ্যাঁ বেশ, উত্তরটা নিলাম। পথের পাঁচালী ছবিটার কথা মনে আসছে। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। পথের পাঁচালী একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। পথের পাঁচালীতে এই যে কাশফুলের কথা তুমি বললে, তুমি কি জানো যে এইটা এক সময় শুট করবেন বলে দেখে এসেছিলেন সত্যজিৎ রায়, তারপর যখন করতে গেছেন তখন তো সময়টা পাল্টে গেছে, তখন ওগুলো আর নেই। আবার অনেক দিন, প্রায় একটা সাইকেল অপেক্ষা করতে হয়েছে আবার কবে। আমি শুনেছিলাম যেটা পথের পাঁচালী সম্পর্কে, যে 5 বছর বোধহয় মাঝখানে গ্যাপ পড়ে গেছিল শুটিং শুরু হওয়ার কারণে, বিভিন্ন কারণে, বোধহয় কিছু ফিনান্সিয়াল ব্যাপারও ছিল, সবকিছু মিলে। তার সঙ্গে এটাও ছিল যে তুমি কাশফুলের সঙ্গে বললে, তাই আমি তোমাকে এটা বলবার চেষ্টা করলাম। বেশ, একেই বলে শুটিং বলে যে একটা বই, ওতে বোধহয় একবার উনি মেনশন করেছেন যে ততদিনে অপুরের দিকে বয়স বড় হয়ে গেছে, এবার আর মুখটা ম্যাচ করছে না, একটা সমস্যা। একটা চলচ্চিত্র বানানো মানে একটা বিরাট ব্যাপার। যাই হোক, সেটা আলাদা কথা। আমরা ফার্স্ট লেভেলে আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ করতে পারবো বাবার জন্য। বাবার জন্য বেশ, আমরা সেটা এখানে দেখবো না, আমরা সামনে দেখবো। দেখা যাক। আমরা এবার প্রশ্নটা যাব। আমরা এতক্ষণ যে বাজনার মধ্যে ছিলাম তার মধ্যে 4টে গানের টিউন শোনানো হয়েছে, অন্তত 3টে বলতে পারলেই চলবে। অভিমানে চলে যেও না একটা, পায়েলে কি ঝানাকে ঝানাকে তোরি বাজে পায়েলিয়া, দুটো। 3 নম্বর প্রথমটা মোস্ট প্রবাবলি দোলনো চাঁপা দোলে বনে দোলে, প্রথমটা দোলনো চাঁপা বনে দোলে মনে হয় কথাগুলো তাই।
দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে, এরকম একটা কিছু প্রথমটা। আর একটা কি তাহলে, যদি এটায় কোনো গন্ডগোল থাকে বা অন্য কোনোটায়, তাহলে সেটা মনে করলেও চলবে। না, আর একটা চিনতে পারিনি, মাঝখানে দুটো চিনতে পেরেছি, প্রথমেরটা এরকম মনে হলো। আর কোনো গান আছে ঠিক এই সুরের বাঁধনে যেটা আরো পপুলার মানে আরো বেশি আমরা শুনেছি? প্রথম যেটা আমি বলছি সেটা তো সুরটা মোটামুটি তো এইটাই। কীর্তনাঙ্গে অনেক গান শুনি, একটা গানকে লক্ষ্য করে বাজাই। তুমি অন্য গান বলতেই পারো, কিন্তু আমরা নির্দিষ্ট করে ওই গানটাই বলেছি এবং তার ইঙ্গিত ছিল, মনে আসা উচিত ছিল। আর তো তুমি কিছু বলতে পারবে না। বেশ, একটা প্রথমে যে গানটা তুমি বলছো সেই গানটা তুমি শুনেছো, মধুবন মে রাধিকা নাচে রে। এটা কি বিখ্যাত গান? একবার গাও। মধুবন মে রাধিকা নাচে রে। আর দ্বিতীয় গান অভিমানে চলে যাও না, তুমি বলেছো। আর থার্ড ঝনক ঝনক তোরি বাজে পায়ে। 4 নম্বর গান বলে রে পাপিহারা। তোমার এই উত্তরটা ভুল হলো। আর যেহেতু আমরা পথের পাঁচালী দিয়ে এই পর্ব শুরু করেছিলাম, তাই বলি একটু পথের পাঁচালীর টিউনটা বাজুক, আমরা একটু মুগ্ধ হই। অসাধারণ অসাধারণ। কি রাগ? দেশ রাগ, বিখ্যাত দেশ। আহা, পৌঁছে আছি একেবারে তৃতীয় প্রশ্নটার কাছে। আমরা একটা পারিনি, এটার উত্তর দিতেই হবে। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে দেখে নি। তিনটে আলাদা আলাদা বিভাগ। সিনেমা, তার তলায় লেখা আছে সাহেব বিবি গোলাম, আর একদিকে লেখা আছে মেরা নাম জোকার। নাটক, তার নিচে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে এপাশে লেখা আছে ম্যাজিক। একেবারে একটা শব্দ যেটা দিয়ে এই তিনটে সেক্টর, তিনটে ভাগকেই কোনো না কোনোভাবে রিলেট করা যাবে, ধরা যাবে। মনে পড়ে গেছে? তাই এত তাড়াতাড়ি? বেশ, শুনি। তাস। সাহেব বিবি গোলাম, জোকার, তাসে। রবীন্দ্রনাথের নাটক তাসের দেশ, ম্যাজিকে তাসের ম্যাজিক অনেক। নেব উত্তরটা? আর কিছু নয় তো? বেশ, তাস উত্তরটা নিলাম। দেখে নি এবার ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এই সঙ্গে তুমি প্রথম পর্বে তোমার যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ করে ফেলেছি। এসো আমরা সেটা উদযাপন করি, এসো সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপ এসে গেছে সেই প্রতীক্ষিত জিনিস। তুমি একলা ধরতে পারবে না বলে, দেখো পারবে তো? হ্যাঁ, এটা মা আর তুমি মিলে ধরো। এই হাওয়ায় তোমরা সকলে শীতল হও, ঠান্ডা মাথায় থাকো। জীবনের আরো জটিল কুটিল প্রশ্নের উত্তর এই ঠান্ডা বাতাস মেখে পেরিয়ে যাও। তুমি, মা, তোমার এরা সকলে বসবে এই হাওয়ায়, তখন বাবাও এসে বসবেন। আসলে ওই বাতাসটা উনি তোমার কপালে বুলিয়ে দেবেন। আর এটা আমি সবসময় মনে করি উনি আমাদের মধ্যেই আছেন। বাড়ির মধ্যে মনে হয় না যে উনি নেই। ওনার আশীর্বাদ, ওনার সহযোগিতা নেই, ওনার তো অসময়ে উনি চলে গেছেন। তার থেকে বড় কথা যে জি বাংলা আমাকে যে এই একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এরকম একটা ভাবনাটাকেই আমি অনেক ধন্যবাদ। আমাদের দ্বিতীয় পর্বে 3টে প্রশ্ন, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার জেনে নি। আমার যেরকম বলেছিলাম যে আমার মা ভীষণভাবে টেক সেভি, মানে মার জন্য একটা ল্যাপটপ। হ্যাঁ, বাহ। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে
দেখে নেব। প্রথমে ছানা দিয়ে সন্দেশ তৈরি করা হয়, তাতে এলাচ পেস্তা মিশিয়ে সেটাকে পিস পিস করে রাখা হয়। তারপরে আমরা চিনির রস করে তাতে বুড়িয়ে একটা একটা করে রাখা হয়। প্রাচীনকালে যখন ফ্রিজ আবিষ্কার হয়নি, সেই সময় এই চিনির কোটিং মিষ্টিতে ব্যবহার হতো তার সংরক্ষণের জন্য। একটা মিষ্টি তৈরির প্রক্রিয়া দেখানো হলো, জিজ্ঞেস করা হচ্ছে কোন মিষ্টি? দানাদার তো নয়। আমরা সেকেন্ড লেভেলে আছি, ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, চুচড়োয় বিখ্যাত সব মিষ্টির দোকান আশেপাশে ছড়িয়ে, চন্দননগর। এটা এই মিষ্টিটা আমি মুর্শিদাবাদে খেয়েছিলাম। তাই নাকি? তবে তো তুমি জানো। নামটা কিছুতেই মনে পড়ছে এই না। রে, বাইরেটা চিনির একটা লেয়ার থাকে, ভেতরে সন্দেশ থাকে। বাহ বাহ বাহ। নামটা কি শুনে খেয়েছিলে? হ্যাঁ, তখন তো না শুনে খেয়েছিলে? তখন তো শুনেছিলাম। এখন হ্যাঁ, দানাদার তো নয় এটা। মন ভরেছিল খেয়ে? তৃপ্ত হয়েছিলে? হনি? হ্যাঁ, হয়েছিলাম। তবে মনোহরা। হ্যাঁ, মনোহরা। মা তো হাসছে। মার সাহায্য নেবে নাকি তুমিই বলবে? আমার মনে হচ্ছে মনোহরা। মনোহরা ঠিক না ভুল বুঝতে পারছি না। তুমি সাহায্য নেবে? না, পারবে কিনা জিজ্ঞেস করে তবে সাহায্য নেব নাকি? তাহলে একটা সাহায্য চলে যাবে। আর যদি তুমি এটা না পারো তাহলে এরপরে আরো দুটো প্রশ্ন আছে, অতএব তুমি নিজেই বলবার চেষ্টা করো, এটা আমার পরামর্শ। আমার যেন মনে হচ্ছে এটা মনোহরা। মনোহরা নেব? বেশ, নিয়ে নিলাম উত্তরটা। মনোহরা। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এমন একটা ঘন্টা পড়লো যা আমাদের জানান দিচ্ছে এখন রাত্রি 11:30 বাজছে। অতএব আজকের মতো খেলাটাকে এখানেই মুলতুবি রাখতে হবে। আগামীকাল রাত্রির ঠিক 10টায় আমরা আবার মনোহরা নিয়ে ফেরত আসব এবং জানবার চেষ্টা করব মনোহরাটা সঠিক উত্তর ছিল না ভুল। আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকেও। মনোহরা মিষ্টিটাকে সামনে রেখে রাতে শোবার আগে বাড়িতে যা মিষ্টি পাওয়া যায় সেইটা খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। আর যারা উত্তরটা জানেন তারা ওকে আশীর্বাদ করুন যেন ও যেটা বলেছে সেটা ঠিক হয়। আর যদি ভুলও হয় তাহলেও জানবেন ওর মতো মিষ্টি ছেলে পৃথিবীতে নেই, কারণ ও মাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, মার পাশে পাশে থাকতে চায়, যেখানেই থাকুক না কেন পৃথিবীর মার কাছে ফিরে আসতে চায়। আপনারা দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে। আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। কাল রাত্রি ঠিক 10টায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। ধন্যবাদ।